আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা দেশ টিভি প্রচারিত একটি রিপোর্ট নিয়ে কথা বলব। আম গত পরশুদিন সম্ভবত দেশ টিভির তরফ থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়। এখানে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই সম্পর্কে অনেকগুলো অভিযোগ তোলা হয়। কিন্তু এই অভিযোগ তোলার সাথে আরো কতগুলো তথ্য এমনভাবে মিশিয়ে দেয়া হয় যেটা সাধারণ মানুষের কাছে হয়তো শুনে মনে হতে পারে যে এই তথ্যগুলো সত্য বলে প্রমাণিত। কিন্তু সকল ক্ষেত্রে সেগুলো আসলে সত্য বলে প্রমাণিত নয়। তো সেজন্যই আমি এই ভিডিওটির খানিকটা পর্যালোচনা করব। আপনারা জানেন আমি আ আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে সেই ২০২০ সালে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করি এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে কিটোজেনিক খাদ্য অভ্যাস বা আ এর বিভিন্ন দিক সম্পর্কে শেখার সুযোগ হয়েছিল আমার। বাংলাদেশে আমার জানা মতে আমি একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত কিটোজেনিক এক্সপার্ট সম্পর্কে জ্ঞাত ব্যক্তি। তো আম এই যে ভিডিওটি বা যে রিপোর্টটির কথা আমি বলছি দেশ টিভির, এই রিপোর্টে তারা কিটোজেনিক ডায়েট সম্পর্কে বেশ কিছু ভুল তথ্য উপস্থাপন করেন এবং কিটোজেনিক ডায়েট বিষয়টিকে একটি নেতিবাচক আলোতে অর্থাৎ এটি মানুষের জন্য ক্ষতিকর এরকম একটি ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আমি সেই অংশটাকেই এই আম আ ভিডিওর ভিত্তিতে খানিকটা পর্যালোচনা করার চেষ্টা করব এবং এই যে ভ্রান্ত ধারণা দেশবাসীর মধ্যে বিশেষ করে দেশের ডাক্তারদের মধ্যে তার কারণটা কি সেটাও আপনাদেরকে খানিকটা দেখাবো। এই আ অপতথ্য বা কিটোজেনিক ডায়েট সম্পর্কে কতগুলো ভ্রান্ত ধারণা প্রচার করতে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। তারপরে উনার সাথেই আছেন আরেকজন আম ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী যিনি কার্ডিওলজির। তারপরে এদিকে ঢাকা মেডিকেল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার আ নাম যেন কি? শাহজাদা সেলিম এবং আরো অনেকে যারা এই আম ডায়েট সম্পর্কে অপপ্রচার করেছেন। তো আমি এই ৩ জনের কথা উল্লেখ করলাম। উনাদের কথাকেই উনাদের যে আ ভিডিওগুলো বা উনাদের যে আ আলোচনাগুলো সাধারণ মানুষের এবং ডাক্তারদের কিটোজেনিক ডায়েট সম্পর্কে ভ্রান্ত ধারণা দিতে ভূমিকা রেখেছে, সেই বিষয়টাও আমি আপনাদেরকে একটু দেখাবো। ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই সম্পর্কে এখানে যে অভিযোগগুলো তোলা হয়েছে এবং যে দাবিগুলো করা হয়েছে, সেগুলো আম সেগুলো সম্পর্কে কথা বলার জন্য উনিই যথেষ্ট। আর তাছাড়া যদি মিথ্যে দাবি এখানে করা হয়ে থাকে, তাহলে তিনি ওনার যে আ আইনজীবী যারা রয়েছেন, তাদের মাধ্যমে ব্যবস্থা নেবেন। সেটাই আমি আশা করি। সুতরাং আম এবং মানে উনি যেহেতু নিজেকে আম আ নিজের অবস্থানটাকে সঠিকভাবে তুলে ধরার জন্যে আমার থেকে অনেক বেশি যোগ্য লোক। সুতরাং ওনার বিষয়ে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো নিয়ে আমি খুব বেশি আ কথা বলব না। কিন্তু কিটোজেনিক ডায়েট নিয়ে যে তথ্যগুলো দেয়া হচ্ছে বা যে আম আম ধারণা বা যে ভাবটা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, আমি তার খানিকটা পর্যালোচনার জন্যই এই ভিডিওটি পর্যালোচনা করব। তো চলুন তাহলে ১ম এ ভিডিওটির শুরু থেকে একটু দেখি এবং তারপরে পর্যালোচনাটি শুরু করি। নীরব ঘাতক ডায়াবেটিসকে রোগই মনে করেন না কিটো ডায়েটের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির। তো এখানে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইকে দাবি করা হলো যে উনি কিটো ডায়েটের চিকিৎসক। কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই কিন্তু খুব পরিষ্কারভাবেই বহুবার বলেছেন যে তিনি আসলে কিটোজেনিক ডায়েটকে ব্যবহার করেন না এবং আমি কিটোজেনিক ডায়েট বিষয়ে প্রশিক্ষিত ব্যক্তি হিসেবে আমি উনি যে ডায়েট অনুসরণ করতে বলেন রোগীদেরকে, আমি অনেকের ক্ষেত্রেই দেখতে পাই যে সেটা আসলে কিটোজেনিক ডায়েট নয়। আম তিনি কিটোজেনিক ডায়েট হিসেবে উনার রোগীদেরকে যে এটা অনুসরণ করার কথা বলেন, আমি এ পর্যন্ত সেটাও দেখিনি। উনার বিভিন্ন ভিডিওতে তিনি যেভাবে ডায়েট করার নির্দেশনা দিয়ে থাকেন, সেটা হয়তো সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস যেটাকে বলা হয়, তার কাছাকাছি হতে পারে। কিন্তু কিটোজেনিক ডায়েট নয়। তো আম তো তারপরেও উনাকে দেশ টিভির তরফ থেকে যে দাবি করা হলো যে উনি নিজেকে কিটো ডায়েটের চিকিৎসা দিয়ে থাকেন। এই দাবিটা মাফ করবেন, এই দাবিটা হয়তো একটা ভ্রান্ত দাবি বা আ ভুল বোঝাবুঝি হয়তো এক্ষেত্রে হয়ে থাকতে পারে। তো কিন্তু এই একই কথা এই রিপোর্টটিতে আরো উল্লেখ করা হয়েছে। আবারও বলা হয়েছে। তাই চলুন আমরা ভিডিওটিকে আরো খানিকক্ষণ দেখি।
অনলাইনে চটকদার বিজ্ঞাপন, নিজস্ব ফর্মুলায় যে চিকিৎসা সেবা তিনি দিচ্ছেন, বিশেষজ্ঞরা সেটিকে বলছেন অপচিকিৎসা। বিশেষজ্ঞরা যে আম অপচিকিৎসা দাবি করেন, বিশেষজ্ঞদেরকে সেই বিষয়ে আসলে প্রমাণসহ দাবিটা করতে হবে। আম উনারা যদি প্রমাণ দেখাতে না পারেন, তাহলে দাবি তো অনেক কিছুই করা যায়। আমি বিশেষজ্ঞ, সুতরাং আমি যে দাবি করলাম সেটাই সঠিক। সেটা সবসময় হয় না। বিশেষজ্ঞরাও মিথ্যা কথা বলে। বিশেষজ্ঞরাও অনেক সময় দেখা যায় আসলে যত বিশেষজ্ঞ আমরা মনে করি, অত বিশেষজ্ঞ না। তো এই সমস্ত সমস্যাগুলো রয়েছে। এগুলো মাথায় রেখেই আমাদের ওনাদের আ দেয়া তথ্যকে পর্যালোচনা করতে হবে। এরই মধ্যে ডাক্তার জাহাঙ্গীরের চিকিৎসায় অসুস্থ হয়ে ঘটেছে মৃত্যুর মতো ঘটনা। এটা এখনো প্রমাণিত নয় যে ওনার চিকিৎসার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। তো তারপরেও দেশ টিভির তরফ থেকে এইরকম শক্তিশালী দাবি আ করা হলো। এটাকে কিন্তু অভিযোগ হিসেবেও তারা বলছেন না। তারা পরিষ্কার বলে দিলেন যে রোগী এই চিকিৎসার কারণেই মৃত্যুবরণ করেছে। এটা তাদের যারা আম আইনজীবী যারা রয়েছেন, আইন যেন ভঙ্গ না করে সাংবাদিকতা করা যায়, এই বিষয়টি যারা নিশ্চিত করেন, তাদের দৃষ্টি কিভাবে এড়িয়ে গেল ঠিক আমি জানি না। কি জানি? নূপুর মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন প্রথম পর্ব। ডাক্তারদের প্রবলেমটা কি? তাদের কি প্রবলেম? চিকিৎসা বিজ্ঞানকে অসত্য দাবি করে এভাবেই দেশের চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন নিজেকে দেশীয়। তো ডাক্তার জাহাঙ্গীর কবির সম্পর্কে বলা হলো যে, তিনি চিকিৎসা বিজ্ঞানকে অস্বীকার করছেন। অ্যাম ওনার কথাতে চিকিৎসা বিজ্ঞানকে অস্বীকার করার বিষয়টি কিন্তু একবারও আসেনি। তো দেশ টিভির তরফ থেকে এই দাবিটা করা হলো। কিটো ডায়েটের উদ্ভাবক দাবি করা ডাক্তার জাহাঙ্গীর কবির। তো নিজেকে তিনি দেশি কিটো ডায়েটের উদ্ভাবক এইরকম দাবি করেছেন বলে দেশ টিভির তরফ থেকে বলা হলো। যেটা দুদিন আগেও ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের একটা ভিডিও আমি দেখেছি যেখানে তিনি পরিষ্কার বলেছেন, "আমি কিন্তু কিটো ডায়েট দিই না।" উনি পরিষ্কার নিজের মুখেই বলেছেন যে তিনি তার রোগীদেরকে কিটো ডায়েট অনুসরণ করতে বলেন না। মজার ব্যাপার হচ্ছে উনি কিটোজেনিক ডায়েট যে অনুসরণ করতে বলেন না, সেটাই আমার কাছে আবার আ দুঃখজনক লাগে। কারণ আ উনি যে লাইফস্টাইল অনুসরণ করতে বলছেন উনার রোগীদেরকে, অবশ্যই উনার হাতে ক্লিনিক্যাল এভিডেন্স থাকলে তিনি সেটা করতে পারেন। কিন্তু ওনার আ এই যে কৌশলটা, এই কৌশলের পেছনে এত গবেষণা নেই, যত গবেষণা রয়েছে আসলে কিটোজেনিক ডায়েটের আ আ পেছনে। কিটোজেনিক ডায়েট ব্যবহার করে মানুষের যে বিবিধ অসুখের ক্ষেত্রে আ মানুষ যে উপকার পায়, সেই তথ্যটি গবেষণার উপর ভিত্তি করে আমরা দাবি করতে পারি। কিন্তু আম জেকে লাইফস্টাইল এর যে আ ডায়েটারি যে স্ট্র্যাটেজি উনি দিয়ে থাকেন, সেটা যে আম বিভিন্নভাবে গবেষণায় যে নিশ্চিতভাবে প্রমাণিত যে বহু অসুখের ক্ষেত্রে এটি উপকারী, সেইরকম গবেষণা কিন্তু নেই। তো সেজন্যে আমি বরং ভাবি যে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই কেন খুব শক্ত করে কিটোজেনিক ডায়েটের ধারণাটিকেই আঁকড়ে ধরলেন না এবং সাধারণ মানুষকে এইটি ব্যবহার করতে উৎসাহিত করলেন না। কারণ যদি তিনি করতেন, তাহলে উনার এই প্রতিটি দাবির পেছনে আসলে অনেকগুলো আ বিজ্ঞানভিত্তিক গবেষণাকে তিনি ব্যবহার করতে পারতেন। গবেষণার উপর ভিত্তি করে তিনি কথা বলছেন, এই দাবিটি তিনি করতে পারতেন। তো যাই হোক আমরা আম এই জায়গা থেকে তারপরে এবার এগিয়ে যাব। কারণ আমার ভিডিওতে আমরা ওই কিটোজেনিক ডায়েট সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো দেয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব বলেছি আপনাদের। তো ১ম এ এখান থেকে আরেকটু শুনে নিই, তারপরে এখানে আরেকটা কথা আমার যদ্দূর মনে পড়ে আছে, তো সেই কথাটি শুনে নিয়ে তারপর আমরা আবার সামনে এগিয়ে যাব। ডায়াবেটিস কি আসলেই কোনো রোগ? মূলত ডায়াবেটিস কোনো রোগই নয়। তার মতে ডায়াবেটিস কোনো রোগী না, তাই ওষুধের পরিবর্তে কেবল তার অর্গানিক পণ্য খাওয়ার পরামর্শ দেন তিনি। ডায়াবেটিস আসলে কোনো রোগ না। এই কথাটা আপনি যদি এটা বৈজ্ঞানিকভাবে চিকিৎসা বিজ্ঞানের আলোকে এইভাবে দাবি করা হয়তো যাবে না। আ কিন্তু আপনার যদি সাধারণ বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। খুব সহজ উদাহরণ আমি এর আগেও দিয়েছি। আপনি যদি বিষ খান, প্রতিদিন অল্প, অল্প করে বিষ খান, তাতে আপনার শরীরটা অসুস্থ হয়ে থাকে। আপনার শরীর ঠিক মতন কাজ করে না। তাহলে সেটা কি আসলে অসুখ? না। আর আপনি যদি বিষ খাওয়া বন্ধ করে দেন, তারপরে যদি দেহটা আবার সুস্থ হয়ে ওঠে, তাহলে আপনি নিশ্চিত জানলেন যে বিষ খাওয়ার কারণে শরীরটা খারাপ হয়েছিল। তারপরে বিষ খাওয়া বন্ধ করে দেওয়ার পরে শরীরটা আবার ধীরে, ধীরে ভালো হয়েছে। তো তাহলে এটা তো আসলে আমাদের একটা ভুলের কারণে দেহটা অসুস্থ হয়ে থাকা। এটাকে আমরা যে অসুখ বা রোগ বলতে যা বোঝায়, এটা তো ঠিক তা নয়। তো আম
এই যে ডায়াবেটিসের জন্য আমরা পরীক্ষা করি, এই গ্লুকোজ খেয়ে পরীক্ষা করা হয়। ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট যে করা হয়, সেখানে মূল মন্ত্রটার দিকে একটু যদি মনোযোগ দিয়ে তাকান তাহলেই আপনি দেখতে পাবেন যে ডায়াবেটিস র রোগ যেটাকে আমরা বলছি এটা আসলে রোগ না। এটা আমাদের কাজের ফল, আমাদের কর্মফল। কেমন? এই ওজিটিটি করার সময় খালি পেটে যেতে হয় এবং খালি পেটে ১ম এ রোগীর রক্ত থেকে কতটা গ্লুকোজ রয়েছে সেটা পরিমাপ করে দেখা হয়। তো যখন তিনি খালি পেটে গিয়েছেন, তখন দেখা যায় সাধারণত যে তার রক্তে চিনির মাত্রা আ একটা জায়গায় রয়েছে, সেটা সামান্য কিছু বেড়ে থাকতে পারে স্বাভাবিক থেকে। কিন্তু কমের দিকেই রয়েছে। ঠিক আছে? কমের দিকে যে এই অর্থে যে এরপরে গ্লুকোজ খাইয়ে দিলে যে ফলাফলটা হয় তার তুলনায় এটা অনেক কমে থাকে। আচ্ছা, এরপরে রোগীকে গ্লুকোজ খাওয়ানো হয় ৭৫ গ্রাম গ্লুকোজ পানির সঙ্গে গুলিয়ে খাইয়ে দেয়া হয়। এবং ২ ঘন্টা অপেক্ষা করার পরে আবার রক্তের আ স্যাম্পল নেয়া হয় এবং সেখানে পরিমাপ করা হয় কতটা গ্লুকোজ রয়েছে। এবং দেখা যায় যে গ্লুকোজ ভীষণভাবে বেড়ে গিয়েছে। তো তাহলে এই পরীক্ষা থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে রক্তে গ্লুকোজটা বেড়ে যাওয়ার পেছনে আপনি যে গ্লুকোজটা খেলেন সেটাই দায়ী। যে ৭৫ গ্রাম গ্লুকোজ আপনি খেয়েছেন সেটা খাওয়ার কারণেই আপনার রক্তের গ্লুকোজটা বেড়েছে। যেখান থেকে প্রমাণিত হয় যে ডায়াবেটিক রোগীর দেহে রক্তে যে গ্লুকোজ বেড়ে থাকে তার পেছনে কারণটা হচ্ছে গ্লুকোজ খাওয়া। অর্থাৎ শর্করা জাতীয় খাবার খাওয়া যেটা তার দেহ সঠিকভাবে আর ব্যবস্থাপনা করতে পারে না। তো তাহলে যার দেহে গ্লুকোজ সহ্য হচ্ছে না, তিনি যদি তারপরেও গ্লুকোজ খেতেই থাকেন এবং শরীরটা খারাপ হয়, তখন সেটাকে কি আসলে অসুখ বলা যাবে? এখন কেউ দাবি করবেন যে গ্লুকোজ খেলে দেহ সহ্য করতে পারছে না কেন? তারও কারণ আসলে বহুদিন ধরে ঘন গ্লুকোজ খাওয়া। বহুদিন ধরে ঘন গ্লুকোজ খেতে থাকলে দেহের মধ্যে এমন কিছু পরিবর্তন হয়, যখন দেহের গ্লুকোজের ব্যবস্থাপনার যে কৌশল সেটা নি বিকল হয়ে পড়ে। যেটাকেই পরবর্তী আমরা ডায়াবেটিস রোগ বলি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার কারণেই অসুখটা শুরু হচ্ছে এবং অসুখ শুরু হওয়ার পরেও আমি যদি গ্লুকোজ খাই, তাহলে আমার দেহে অন্যান্য ক্ষতি হচ্ছে। তো তাহলে এটা অসুখ কি করে? এটা তো পুরোপুরি আমার খাদ্যের উপর নির্ভরশীল একটা সমস্যা। তো তাহলে এক্ষেত্রে যে দাবিটা করা হলো যে, ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই যে দাবিটা করেছেন, সেটা কিন্তু আসলে যৌক্তিক মানে মেডিকেল সায়েন্স এখনো নিশ্চিত করে এই কথা হয়তো দাবি করবে না। কিন্তু সাধারণ বুদ্ধিতে আমরা বুঝতে পারি যে এটা কিভাবে হচ্ছে এবং অসুখটা আসলে কি? এটা সাধারণ অর্থে যেগুলোকে আমরা রোগ বলি, এটা ঠিক সেই রোগ নয়। আপনি অ্যাম অ্যা রাস্তায় গিয়েছেন, বুঝতেও পারেননি, অ্যাম কোথাও থেকে কিছু খাবার খেয়েছেন যার মধ্যে কোনো ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল, সেটা আপনার দেহে প্রবেশ করে গেল। কিছুই বুঝতে পারার আগেই আপনি অসুস্থ হয়ে গেলেন। এটাকে রোগ বলি আমরা। কিন্তু যেখানে আপনি আপনার খাদ্য অভ্যাসের মাধ্যমে দেহটাকে ধীরে ক্ষতি করে তারপরে একটা অসুস্থ অবস্থায় পৌঁছে যাচ্ছেন, সেটা তো আপনি অসুস্থ কিন্তু সেটা ঠিক রোগ নয়। কারণ ওই ভুল কাজটা বন্ধ করে দিলেই তো দেহ আবার সুস্থ হয়ে আসে। আশা করি কথাটা বুঝতে পেরে থাকবেন। আচ্ছা, এবারে তাহলে আমরা এগিয়ে যাব পরবর্তী যে কথা সেখানে। সেখানে দাবি করা হয়েছে যে একজন রোগীর মৃত্যুর উপর ভিত্তি করে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে তারা চিঠি দিয়েছেন। চলুন আমরা সেটা সেখান থেকে শুনি। গত ৯ ফেব্রুয়ারি সুখী নামের এক ডায়াবেটিস রোগী ঢাকা মেডিকেলে মারা যান। তিনি ডাক্তার জাহাঙ্গীরের চিকিৎসার পরামর্শে বন্ধ রাখেন ইনসুলিন নেওয়া। এই মৃত্যুর কারণ অনুসন্ধানে টিম গঠন করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। চিঠি দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরে। তো চট করে একটু মনে পড়ে গেল তাই বলি যে ইনসুলিন গ্রহণ করেননি বিধায় আম ঝামেলা হলো। অবশ্যই যারা ইনসুলিন ব্যবহার করছেন তাদের ইনসুলিন থেকে তাদেরকে বের করে আনার জন্য একটা কৌশল রয়েছে, একটা স্ট্র্যাটেজি রয়েছে। আ এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে এটা করতে হবে। তো রোগী কি করেছেন আমি ঠিক জানি না। কিন্তু আ সাধারণভাবে সাধারণ মানুষের জন্যে বলে দেয়া যে ইনসুলিন আপনাকে ব্যবহার করতেই হবে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই কথাটি সত্য হলেও টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু কথাটি সত্য নয়। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এই কথাটি ইনসুলিন ব্যবহার আসলে আরো ক্ষতিকর। এই বিষয়ে অতি সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন আমাদের আম আ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল আ যে আ মানে হসপিটালটা যেটা আছে,
সেখানকার একজন প্রফেসরের নাম হচ্ছে প্রফেসর নুরুল আমিন। তিনি কিছুদিন আগে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং ইনফেক্ট আমি আপনাদেরকে গবেষণাটার ছবি একবার দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন সেই গবেষণাপত্রটি। তার শিরোনাম ছিল ট্রিটমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস উইথ ইনসুলিন: লাইফ সেভিং অর লাইফ থ্রেটনিং। এই বিষয়ে মোহাম্মদ নুরুল আমিন উনার নাম। তো উনার পরিচয় এখানে আমরা দেখতে পাচ্ছি অথর্স ইনফরমেশনে। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন উনি পিএইচডি এবং এমডি, প্রথমে মেডিকেল ডাক্তারি পাশ করেছেন, এমবিবিএস পাশ করে পরে তিনি আবার পিএইচডিও করেছেন। তো সিনিয়র ফেলো ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, অ্যাসোসিয়েট প্রফেসর তিনি ছিলেন, এখন অবশ্য প্রফেসর হয়ে গিয়েছেন। এবং তিনি ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল জার্নালের একজন আম এক্সিকিউটিভ এডিটর। আর উনার সঙ্গে যোগাযোগ করার জন্যে এই ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এই পেপারের মধ্যে উল্লেখ করা আছে। তো এই পেপারটির সবশেষে আমরা যদি উপসংহারটাকে দেখি, সময়ের স্বল্পতার কারণে একদম উপসংহারে চলে যাই। উপসংহারে তাহলে সেখানে গিয়ে তিনি যে একেবারে শেষ কথা যেটা টেনেছেন সেটা হচ্ছে, "Therefore, treatment of type 2 diabetes patients with insulin is in no way be considered as life-saving. Rather, the evidence suggests it may be life-threatening." তো তিনি বলছেন যে টাইপ 2 ডায়াবেটিক রোগীদের চিকিৎসায় তাই ইনসুলিনটাকে আম ব্যবহার করাটাকে জীবন রক্ষাকারী কিছুতেই দাবি করা যাবে না এবং এটা মানে প্রমাণের ভিত্তিতে নতুন প্রমাণ নির্দেশ করছে যে এটা হয়তো তাদের জীবনকে আরো বিপদের দিকে ঠেলে দেবে। তো তাহলে এই গবেষণার উপর ভিত্তি করেই আমরা দেখতে পাচ্ছি যে আ টাইপ 2 ডায়াবেটিক রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করাটাও ভুল হতে পারে। সকল ক্ষেত্রে ভুল তা নয়। যদি কারো রক্তের চিনি ভীষণভাবে বেড়ে থাকে, তাকে তাৎক্ষণিকভাবে সেটা সামলে নেয়ার জন্যে ইনসুলিন ব্যবহার করা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে যে ইনসুলিন থেরাপি ব্যবহার, সেটা কিন্তু রোগীর জন্যে ভীষণ ক্ষতিকর। যেটা এই গবেষণায় আপনারা যদি পড়েন, তাহলে বিস্তারিত জানতে পারবেন, কেন, কিভাবে ইত্যাদি জানতে পারবেন। তো তাহলে ওনাদের এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু আসলে ঠিক বিজ্ঞান নির্ভর নয়। যা হোক, চলুন তারপরে ওনারা আর কি বলছেন আমরা সেটা একটু দেখি। অভিযোগে বলা হয়, ডাক্তার জাহাঙ্গীর কবিরের হেলথ রেভেলিউশন লিমিটেডের নির্দেশনা মানার কারণে নানা জটিলতায় আক্রান্ত হয়ে সুখী মারা যায়। তো হেলথ রেভলিউশন ঠিক না, রেভলিউশন, হ্যাঁ? নামটা একটুখানি ভুল উচ্চারণ করেছেন উনি। যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু এই চিঠিটার ব্যাপারে আমার একটা বিশাল আপত্তি আছে। এই যে চিঠিটা পাঠানো হয়েছে আম স্বাস্থ্য অধিদপ্তরকে, এই চিঠিটির ব্যাপারে আমার একটি আপত্তি আছে। কারণ এই চিঠির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা যারা এই চিঠিটা লিখেছেন আরকি, যে ডাক্তার এম সাইফুদ্দিন, এই যে ডাক্তার এম সাইফুদ্দিন উনি এন্ডোক্রিনোলজি বিভাগের, উনিও কিটোজেনিক ডায়েট সম্পর্কে অপতথ্য প্রচারে অ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ওনার একটা ভিডিও দেখে আমার সন্দেহ হয়েছে যে উনি আসলে সবসময় সত্য কথাও বলেন না এই ইসের মধ্যে। তার যে আম YouTube ভিডিওগুলো বা টেলিভিশন প্রোগ্রাম, এগুলোতে সবসময় সত্য কথাও বলেন না। উদাহরণ হচ্ছে যে ৫ বছর আগে ওনার একটা ভিডিও দেখেছিলাম। সেখানে তিনি একজন কিটো অ্যাসিডোসিস আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন, যার ২ সন্তান, একজন বাংলাদেশে থাকে, একজন আমেরিকায় থাকে, উভয়ই ডাক্তার। আবার সেই একই গল্প আ মানে ৫ বছর আগেও তিনি বলেছিলেন যে গত মাসে উনার একজন রোগী এই অবস্থা হয়েছিল। আবার সেই একই গল্প ৫ বছর পরে আরেকটা অনুষ্ঠানে, আ সুরক্ষায় প্রতিদিন নামে যে একটা অনুষ্ঠান হয় চ্যানেল 24 এর, সেখানে তিনি আ তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ঠিক একইভাবে একই গল্প বললেন, কিন্তু বললেন গত মাসে। তো ৫ বছর আগেরও গত মাস, ৫ বছর পরেও গত মাস। তো সময় যেন আটকে আছে। যাই হোক, এই নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা হয়তো দেখে নিতে পারবেন। তো তারপরে আরো বেশ কয়েকজন ডাক্তারের নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো যেই বিষয়টাতে আমার আপত্তি সেটা হচ্ছে, ওনারা এখানে দাবি করেছেন এবং ঝুঁকিপূর্ণ কিটো ডায়েট খাবারের তালিকা মেনে চলতে উপদেশ দেন। তো এ প্রথমত ডাক্তার জাহাঙ্গীর কবির তো কিটোজেনিক ডায়েটের আ উ নির্দেশনা দেন না, ১ নম্বর কথা। আর ২ নম্বর হচ্ছে, কিটোজেনিক ডায়েট নির্দেশনাটা ঝুঁকিপূর্ণ। এই কথাটা আপনারা কেন বলছেন? চিকিৎসক হিসেবে এই দাবি করতে গেলে আপনাদের তো প্রমাণ হাজির করতে হবে। আপনারা এই দাবি জাস্ট করে ফেললেন এবং মিটে গেল, ব্যাপারটা তো তা নয়। এটা তো সাধারণ জ্ঞান নয়। এটা স্বীকৃত সত্য নয়। এটা পরীক্ষা-নিরীক্ষায় বরং উল্টো ফল দেখা গিয়েছে। অথচ আমাদের দেশের চিকিৎসকরা, এই যে যারা এই চিঠিটিতে নাম দিয়েছেন তাদের, তারা এই দাবিগুলোকে বা কিটোজেনিক ডায়েটকে ক্ষতিকর দাবি করেই
চিঠিটি পাঠিয়েছেন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমি দাবি করছি কেটোজেনিক ডায়েট আসলে ক্ষতিকর নয়। আর উনারা দাবি করছেন কেটোজেনিক ডায়েট ক্ষতিকর। এই ঘটনাটি ঘটল কি করে? এই ঘটনার জন্যে দায়ী হচ্ছেন আমাদের দেশেরই বেশ কয়েকজন আম চিকিৎসক, যাদের নাম আমি শুরুতেও খানিকটা আপনাদের বলেছি। তো আ ১ম এ আমি ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরীর এই ছোট্ট ভিডিওটি দিয়ে শুরু করব। কারণ আম এখান থেকে আমরা বুঝতে পারবো যে উনি উনার তথ্য কোথা থেকে দিচ্ছেন। ঠিক আছে? তো আমি একটু পেছনে গিয়ে এখান থেকে শুরু করছি। কোলেস্টেরল অনেকখানি কমায় এবং আচ্ছা, হ্যাঁ, আরেকটু আগে থেকে করতে হবে। সুনিশ এটা নিয়ে আমাদের ঢাকা এটা নিয়ে মানে হচ্ছে কেটোজেনিক ডায়েট নিয়ে মেডিকেলের বর্তমানে যে এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান আছে, ইন্দ্রজিৎ প্রসাদ, ও চমৎকার একটি লেকচার দিয়েছিল। চমৎকার লেকচার দিয়েছিল। সেই লেকচারটার একটা অংশ আমি একটু পরে আপনাদের দেখাবো এবং আপনাদের সামনে প্রমাণ করব যে এটা চমৎকার লেকচার তো ছিলই না, বরং এটা অপতথ্যে ঠাসা একটা আ লেকচার ছিল। ফালতু লেকচার বলতে পারেন। কিছু ডায়েট সম্বন্ধে WHO এর ভার্ডিক্ট কি জানেন? WHO গবেষণা করে বলেছে, কিছু ডায়েট চমৎকারভাবে ওজন কমায়, কোলেস্টেরল অনেকখানি কমায় এবং হ্যাঁ, সুনিশ্চিতভাবে আয়ুও কমায়। প্রফেসর আব্দুল ওয়াদুদ চৌধুরী এই দাবিটা করলেন এবং এই দাবিটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে গবেষণা করেছি, খোঁজার চেষ্টা করেছি ঠিক কোথা থেকে তিনি এই কথাটি বললেন এবং আ এখন আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে WHO র এইরকম কোনো রিকমেন্ডেশন কখনো করেনি, দুনিয়াতে এটা নাই। তো আরেকটা জিনিস এই ভিডিও থেকে আপনারা দেখতে পাবেন যে বড়, বড় প্রফেসর হয়ে গেলে ওনারা অনেক কথা বলে ফেলেন যেন সেটা সত্য কথা। কিন্তু আপনি যদি খোঁজ করতে যান তাহলে দেখবেন তার পেছনে কিছু নাই। তো একদম অ্যা টাটকা মিথ্যে কথা যেটা, সেটাকেই ওনারা সত্য বলে চালিয়ে দেন। তো কখনো, কখনো হয়তো ভুল করে সেটা করেন কিন্তু একটা শোতে এসে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে গেলে আপনি নিশ্চিত না হয়ে সেই কথাটি বলেন কেন? আর কথাটির সঙ্গে যদি কিছু প্রশ্নও রাখতেন যে সম্ভবত উম ওদের কথায় এরকম ছিল, তাহলেও না হয় একটা সুযোগ থাকে যে উনি পুরোটা হয়তো মনে করতে পারেননি। উৎসটা হয়তো ভুল। এরকম একটা সুযোগ থাকে। কিন্তু না, একেবারে নিশ্চিত করে বলে দিলেন WHO এই কথা বলেছে যে এতে এই উপকার হয়, এই উপকার হয় কিন্তু আয়ু কমে। অথচ এইরকম কিন্তু কোনো নেই। যাই হোক আমি উনার ভিডিওটা এর আগেও পর্যালোচনা করেছি। সেজন্য এটা নিয়ে আর বেশি কথা বলব না। কিন্তু মূল বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে আম এই উনি কেটোজেনিক ডায়েট সম্পর্কে যে এই নেতিবাচক এই ধারণা বয়ে বেড়াচ্ছেন নিজের মনের মধ্যে, তার পেছনে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের যে উপস্থাপনা সেটা একটা বিশাল ভূমিকা রেখেছে। তো তাহলে এবারে চলুন আমরা সেই উপস্থাপনাটাকে দেখি। তো দেখতে পাচ্ছেন 'ট্রুথস অ্যাবাউট কিটো ডায়েট' এই নামে একটি ভিডিও জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির চ্যানেলে প্রকাশ করা হয়। সেই ২০২০ সালের শুরুর দিকে যদ্দূর মনে পড়ে নাকি ১৯ সালে। তো সেই ভিডিওটিতে তিনি কেটোজেনিক ডায়েট আমাদের জন্য কি ভীষণ রকম ক্ষতিকর সেটা বোঝানোর চেষ্টা করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমি যেহেতু কেটোজেনিক ডায়েট সম্পর্কে প্রশিক্ষিত, আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটি একেবারে অপতথ্যে ঠাসা একটি ভিডিও। তো যাই হোক আমার দাবি আমি শুধু করলেই তো হবে না। প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাতে হবে যে আমার দাবিটা আসলে সঠিক। তো সেজন্যে এই উনার ভিডিওর মাঝখান থেকে উনি যেখানে আসলে প্রমাণ উপস্থাপন করেছেন, দলিল উপস্থাপন করেছেন, সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো এবং সেই দলিলটাকে একটু পর্যালোচনা করব যে এই দলিলটা আসলে নির্ভরযোগ্য কিনা এবং একজন প্রফেসরের এরকম দলিল ব্যবহার করে কথা বলা ঠিক কিনা এই প্রশ্নটি আমি এক্ষেত্রে তুলব। চলুন তাহলে কথাগুলো শুনি। হয়ে গেছে, ইনসুলিন বন্ধ করে দিয়েছে, ট্যাবলেট বন্ধ করে দিয়েছে, ফলস বিলিফে তারা ফলস কনফিডেন্সে ভুগছে। এবং আন্তর্জাতিক, এটা আমার কথা না, আন্তর্জাতিক স্টাডিজ গুলো কি বলছে দেখেন। তো আন্তর্জাতিক স্টাডিজ কি বলছে সেটা বলতে গিয়ে তিনি একটি স্টাডিকে আমাদের সামনে দেখালেন। তো আমি একটু পরে এই স্টাডিটাকেই আপনাদের দেখাবো এবং এটা সম্পর্কে যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, গবেষণা করেছেন, যারা এই বিষয়ে জ্ঞান রাখেন, তারা কি মতামত দিয়েছেন সেটাও একটু দেখাবো। ঠিক আছে? তো চলুন আমরা উনার কথাটুকু আরেকটু শুনে নিই। এটা কিন্তু 25 বছরের একটা স্টাডি, 25 ইয়ার্স ধরে কিন্তু এই 15,000 পেশেন্টকে ফলো করা হয়েছে। তারা কিন্তু 45 থেকে 64 বছর বয়স তাদের, আম, তাদের অ্যাভারেজ এইজ। এবং সেখানে দেখা যাচ্ছে কি, আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এখানে এই কার্বোহাইড্রেট কনজাম্পশন কিন্তু দেখানো হয়েছে, এবং কার্বোহাইড্রেট কনজাম্পশনে দেখানো হয়েছে এটা হচ্ছে 50% যারা কার্বোহাইড্রেট খাবে, কেমন, এটা মর্টালিটি দেখাচ্ছে, হ্যাজার্ড রেশিও দেখাচ্ছে, কেমন,
আনটওয়ার্ড ইফেক্ট দেখাচ্ছে। যখন আপনি 40% থেকে কম কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে, অথবা যখন আপনি 70% এর থেকে বেশি কার্বোহাইড্রেট খাবেন একটা ডায়েটের মধ্যে, তখন কিন্তু আপনার মর্টালিটি বাড়তে থাকবে। তো এই যে দাবিটা উনি করলেন, মর্টালিটি মানে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে বা সংখ্যা বেড়ে যাবে। তো এখানে একটা জিনিস দেখা খুব জরুরি, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে হ্যাজার্ড রেশিও। তো হ্যাজার্ড রেশিওটা যত বাড়ে তত ঝুঁকি বেশি, ঠিক। তো কিন্তু এইখানে যে লাইনটা আঁকা হয়েছে, সেই লাইনটাকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটার হ্যাজার্ড রেশিও ১.২, ১.৬ এর উপরে বিশেষ যায়নি। ঠিক আছে? তো যেই ধরনের গবেষণা এটি, একটু পরে আমি আপনাদের দেখাবো। এইরকম গবেষণায় হ্যাজার্ড রেশিও ২ এর নিচে হলে সেই গবেষণার যে উপসংহার, সেটাকে মোটেও নির্ভরযোগ্য বলে ধরা হয় না। কারণ এই গবেষণাগুলো, এগুলোকে বলা হয় এপিডেমিওলজিক্যাল স্টাডি। এখানে কোনো পরীক্ষা করা হয় না। তো এখানে কিছু আ অনুমান করা হয়। তো এই গবেষণা থেকে শেষ পর্যন্ত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অনুমান। আর অনুমান তো প্রমাণ নয়। তো অনুমানের যদি জোর খুব বেশি হয়, তখন সেটাকে না হয় নির্ভরযোগ্য অনুমান এইভাবে দেখা হয়। কিন্তু তারপরে সেটা প্রমাণ নয়। আর ২ এর নিচে যদি হয় হ্যাজার্ড রেশিও, তাহলে সেটাকে নির্ভরযোগ্য নয়, এমন অনুমান বলা হয়। তো তাহলে আমরা এই যে চিত্র, এই চিত্রেই দেখতে পাচ্ছি যে হ্যাজার্ড রেশিওর যে চিত্রটা, সেটা কোনটাই ২ মাত্রাকে ছাড়িয়ে যায়নি। ২ মাত্রা পর্যন্ত পৌঁছায়ইনি। তো তার মানে এটা আসলে নির্ভরযোগ্য অনুমান নয়। এই গবেষণার যে অনুমান, সেটা নির্ভরযোগ্য নয়। তো যাই হোক, এটা আমি তো মুখে বুঝিয়ে বললাম। আপনারা এই চিত্রটা খেয়াল রাখবেন। কারণ একটু পরে আপনি দেখবেন যে মূল যে ভিডিওটার কথা আমরা বলছিলাম, আ একটু পরে সেটাও আমি দেখাবো আপনাদের। সেই ভিডিওতে কিন্তু ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ এই চিত্রটাই আবার বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ তিনি এখনো এই চিত্রটাকে সঠিক বলে বিশ্বাস করেন, মানেন। তো এবং সেইটাই যে আমাদের দেশের জন্য দুর্ভাগ্য, সেই বিষয়টা আমি এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি। তো চলুন তাহলে উনার কথাটা আরেকটু শুনি, তারপরে ভিডিওতে ফিরে যাব। আর কেটো ডায়েট কি সাজেস্ট করছে আমাদের? আপনি 10%, আপনি 5% কার্বোহাইড্রেট খান। যখন 40% এর কম কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার মর্টালিটি হা করে বেড়ে যাচ্ছে, তখন আপনি যখন 10%, 5% কার্বোহাইড্রেট খাবেন, তখন আপনার মর্টালিটি কোন লেভেলে গিয়ে পৌঁছাবে আপনারা প্রেডিক্ট করতে পারছেন। আমি জানি আপনারা সবাই ব্রিলিয়ান্ট এবং enthusiastic ডক্টর যারা। তো উনার এই কথাটা আ যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে উনি এখানে যুক্তি দিয়ে কথা বলছেন। অর্থাৎ এই আ যে লাইনটা এটা যেহেতু ধীরে, ধীরে উপরের দিকে যাচ্ছে, সুতরাং যতই কমের দিকে আমরা যাবো এদিকে, যতই পেছনের দিকে যাবো ততই এটা উঁচুর দিকেই যাবে। এটা উনার যুক্তি। কিন্তু এই বিষয়ে যে গবেষণা হয়েছে তাতে কিন্তু দেখা গিয়েছে যে আমরা শর্করার পরিমাণ যদি আরো কমিয়ে দিই, তখন মৃত্যুর হার কমে যায়। তাহলে গবেষণায় যদি পরীক্ষামূলক গবেষণায় যদি দেখা যায় যে এটা মৃত্যুর হার কমে, তাহলে এই ক্ষেত্রে এই যে মৃত্যুর হার বাড়ছে, এই দাবিটা একটা ভুল দাবি। কারণ এই দাবিটাই তো একটা অনুমান এবং অনুমানটা দুর্বল অনুমান। আচ্ছা, তো একই বিষয়ের খুব বেশি কথা না বলি। এবারে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে গিয়ে সেই অংশটা দেখি যেখানে তিনি এটা নিয়ে কথা বলছেন। তারপরে আমরা এই স্টাডিটার যে এনালিসিস সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা মূল ভিডিওতে যাই। এটাই সেই অংশটা যেখানে আ বিশেষজ্ঞদের সঙ্গে সাংবাদিক কথা বলছেন। তো চলুন আমরা কথাগুলো শুনি। এসব বিষয়ে চিকিৎসক মহলের দাবি ডায়াবেটিস মরণঘাতী ব্যাধি। মরণঘাতী শব্দটা কোত্থেকে পান? জিনিসটার নাম হচ্ছে জীবনঘাতী। এ কি উল্টোপাল্টা, মানে সাংবাদিক হিসেবে এই সব জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। কি বিপদ! নিয়ম মেনে না চললে সময় মতো ইনসুলিন না নিলে মৃত্যুই শেষ পরিণতি হয় রোগীর। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে তাই। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা সত্য নয়। একটু আগে প্রমাণ দেখিয়েছি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, বা বলতে পারেন যে এটা একটা সারা জীবনের একটি রোগ, এবং অবশ্যই এর জন্য চিকিৎসার প্রয়োজন আছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এসব মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত দরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এসব মৃত্যুর ঘটনায় যথাযথ একটু আগে যে চিত্রটি আপনাদেরকে দেখিয়েছিলাম স্টাডি থেকে, সেই স্টাডিটাই দেখুন তিনি সাংবাদিককে আবার দেখিয়ে বুঝিয়েছেন। আর কলমের যে মাথাটা দিয়ে নিব বা কলমের মাথাটা দিয়ে তিনি সেই জায়গাতেই পয়েন্ট করছেন যে কোথায় মৃত্যু হার সবথেকে কম। আর ছবি দেখে আশা করি বুঝতে পারছেন যে এটা যে ওই যেই স্টাডিটা নিয়ে উনি একটু আগে কথা বললেন উনার প্রেজেন্টেশনে, এটা সেই স্টাডি। তো ২০২০ সালে তিনি যেই স্টাডি নিয়ে কথা বলেছেন, ২০২৬ সালেও তিনি সেই একই স্টাডি নিয়ে কথা বলছেন।
ঠিক আছে? এবং চেহারা তো দেখতে পাচ্ছেন একই ব্যক্তি। চলুন কথাগুলো শুনি। তদন্ত দরকার। আমরা প্রতিনিয়তই পাই যে এই ধরনের নন কনভেনশনাল দেখুন উনার পরিচয়। উনি কিন্তু আ ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান। চিকিৎসা করতে গিয়ে মানুষের কিডনি খারাপ হচ্ছে, একটা ভিডিও দেখে খুব উদ্বুদ্ধ হয়ে আমি চিকিৎসা নিয়েছি, এখন আমার তো অবস্থা খারাপ। গভর্নমেন্ট প্রমাণ করবে, গভর্নমেন্ট তদন্ত কমিটি করবে, আমাদেরকে তথ্যগুলো দেয়া, সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের স্বাস্থ্য সেবা যেন স্ট্যান্ডার্ডাইজড হয় সেটা সরকারের দায়িত্ব। তো এখানে তিনি অত্যন্ত আম আম কি বলে যৌক্তিক কথাই বলেছেন। তো তাহলে এবারে চলুন আমরা ফিরে যাব আম ওই যে স্টাডিটার কথা বললাম সেই স্টাডিটাকে নিয়ে একটু দেখব। তো আমরা চলুন স্টাডিটা খুলি। তো PubMed ডেটাবেস থেকে আমি এই স্টাডিটার সম্পর্কে যে তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখন। দেখুন স্টাডিটার নাম উনি যেটা ব্যবহার করেছিলেন সেটার সঙ্গে মেলে কিনা। ২০১৮ সালে ল্যান্ডসেট পাবলিক হেলথ এ এটা প্রকাশিত হয়েছিল। যেটি অত্যন্ত ধন্য একটি আ জার্নাল। তো যেই বিষয়টি আপনাদেরকে এখন আমি দেখাবো সেটি বিশেষ করে হচ্ছে যে মাফ করবেন এই স্টাডিটির তো উনারা যা বলার সেটা বললেন। উনাদের যে উপসংহার সেটা উনারা টানলেন এবং তারপরে এবং এই যে ছবিটা আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম, এটা সেই ছবিটা। ঠিক আছে? সমস্ত মিলে যাচ্ছে। আমি আ অন্য কোনো ভুল তথ্য কিছু আপনাদের দেখাচ্ছি না, তাই না? তারপরে দেখুন এই স্টাডিটা সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞ যে কমেন্ট করেছেন, যে পর্যালোচনা করে তাদের যে মতামত দিয়েছেন, সেই মতামতগুলো এইখানে আ এই ল্যান্সেট জার্নালেই সেগুলোও প্রকাশিত হয়েছিল। বিভিন্ন সময়ে যেমন প্রফেসর অ্যান্ড্রু ম্যান্টে তার তৈরি করা যে জবাব সেটা এসেছিল আপনার কত তারিখে? ২০১৮ সালেই তারা দিয়েছেন। আ তারপরে ২০১৮ সালের নভেম্বর মাসে আরেকটি জবাব এসেছে। কমেন্টগুলো আসে তখন যখন বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা মনে করেন যে এই গবেষণায় যে তথ্য দেয়া হলো সেটা আসলে পুরোপুরি সঠিক হয়নি, নির্ভরযোগ্য হয়নি বা তথ্যটা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। কোথাও কোনো আপত্তি থাকলে তখনই আসলে কেউ কমেন্ট করেন। যদি কোনো আপত্তি না থাকে তাহলে তো কমেন্ট করার কিছু নেই, তাই না? তো তাহলে এই প্রতিটি কমেন্ট আসলে নির্দেশ করে যে এই গবেষণাটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে এই বিশেষজ্ঞ রা আপত্তি তুলছেন। এবং সেই আপত্তির মধ্যে আম আপনারা সবগুলো পড়ে দেখতে পারেন। কিন্তু আমি জাস্ট কয়েকটা আপনাদের দেখাবো। যেমন নিনা টাইশলস তার একটা আপত্তি এখানে আছে। আ জোই হারকম্ব ইউকের যে একজন এক্সপার্ট তার আপত্তিটা এখানে আছে। কিন্তু সবথেকে নির্ভরযোগ্য আম যে আপত্তি সেটা হচ্ছে আ রিচার্ড ফাইনম্যান নামে একজন আম গবেষক এবং তার দল মিলে ২০২২ সালে যে আপত্তিটা তুলেছেন, সেই আপত্তিটা। তো এই আপত্তিটাকে আম আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাবো। দেখুন নামটার সঙ্গে আরেকবার মিলিয়ে দেখুন। এখানে তারা হেডলাইন দিয়েছিলেন "রি-ইভ্যালুয়েটিং লো কার্বোহাইড্রেট ডায়েটস অ্যান্ড মোর্টালিটি"। তো সেটার রি-ইভ্যালুয়েটিং লো কার্বোহাইড্রেট ডায়েটস অ্যান্ড মোর্টালিটি। তাহলে নাম মিলে গেল এবং রিচার্ড ডি ফাইনম্যান লেখকের নামও মিলে গেল, বাকিরাও মিলে যাচ্ছে। তো এখানে উনারা যে আলোচনাটি করেছেন, আমি ইনফেক্ট আরেকটু বড় করে দেখাই আপনাদেরকে। এটা বড় করে দিলে দেখতে সুবিধা হবে। তো উনারা যা বলেছেন সেটাকে আমি যদি একটু বাংলা অনুবাদ করে আপনাদের সামনে কোনরকম বাংলা অনুবাদ করে তুলে ধরার চেষ্টা করি তাহলে এরকম হবে। In the area of public health, there is little agreement on the dietary principles for the prevention and treatment of diseases. পাবলিক হেলথ এরিনাতে পাবলিক হেলথের জগতে আম কোন রকমের খাদ্য অভ্যাস আসলে মানুষের অসুখ প্রতিরোধে বা চিকিৎসায় সবচেয়ে উপযোগী বা কোন নীতিগুলো আ আ খাদ্য অভ্যাসজনিত নীতিগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো মতৈক্য নেই আসলে। সবাই যে একমত তা নয়। ডিসকাশন ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল। আলোচনাগুলো খুব বিতর্কপূর্ণ হয়। ইন পার্টিকুলার ফর ডায়েটস বেসড অন কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন। বিশেষ করে শর্করা খাওয়া কমানোর বিষয়ে এই বিতর্কটা খুব প্রবল হতে দেখা যায়। In their article, reference 1, সারা বি সাইডলম্যান অর্থাৎ মূল যে গবেষণাপত্রটির কথা আমরা বলছিলাম, এটা সেই আর্টিকেলটিকে রেফার করা হচ্ছে। তো সেই আর্টিকেলে সারা বি সাইডলম্যান and colleagues concluded that low carbohydrate diets were associated with increased all-cause mortality. তো তাদের গবেষণায় এই সারা বি সাইডলম্যান ওনারা দাবি করেছেন যে সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস কেউ ব্যবহার করলে মৃত্যুর সম্ভাবনা বা ঝুঁকি বাড়তে দেখা গিয়েছে। এটা তারা দাবি করেছেন। বা লো কার্ব ডায়েট করলে
আপনার মৃত্যুর ঝুঁকির বাড়ার সঙ্গে সম্পর্কিত। আপনি লো কার্ব ডায়েট করেন আর যারা বেশি লো কার্ব ডায়েট করে তাদের মধ্যে লোক বেশি মরে। এই হচ্ছে দাবিটা। তারপরে তারা লিখেছেন, "Here we re-evaluate their work from the standpoint of traditional and novel criteria." তো এইবারে এই যে কমেন্টের যে লেখক ডক্টর রিচার্ড ডি ফাইনম্যান, তিনি বলছেন যে ওনাদের গবেষণাটিকে, মূল গবেষণাটিকে নতুন আলোকে অর্থাৎ পুরনো বা প্রথাগত যে শর্ত এবং নতুন কিছু শর্তের বিপরীতে এটাকে পর্যালোচনা করেছেন। পোটেনশিয়াল ইফেক্টস অন পাবলিক অ্যাওয়ারনেস, সাধারণ মানুষের যে আম সাধারণ জ্ঞান, সাধারণভাবে সচেতনতা, তার উপরে এটার প্রভাব কি হবে সেই বিষয়ে বিবেচনা করেছেন এবং দ্য প্র্যাকটিস অফ নিউট্রিশনাল মেডিসিন, আ পুষ্টি ভিত্তিক চিকিৎসার ধারণাটি এই ক্ষেত্রে কিভাবে প্রভাবিত হবে এই বিষয়েও তারা আম আ পর্যালোচনা করেছেন বা এই বিষয়ে তারা মনোযোগ রেখে এই গবেষণাটিকে পর্যালোচনা করেছেন। তারপরে তারা বলছেন, ফার্স্ট, in terms of relevance and accuracy, প্রথমে আম স আ কি যেন সময় উপযোগিতা এবং সঠিক কিনা, সত্যের বা তথ্যের সঠিকতা, এই বিষয়ে তিনি বলছেন, Seidelman and colleagues did not investigate a low carbohydrate diet as a specific intervention contrary to the general understanding and expectation of patients and healthcare providers. তো সত্যতার বা এই যে যেইভাবে তথ্যটাকে তুলে ধরা হয়েছে সেই দিক বিবেচনা করে ওনারা বললেন যে, যেহেতু এটা আসলে পরীক্ষামূলক গবেষণা ছিল না, এটা লো কার্বোহাইড্রেট ডায়েট ব্যবহার করে কোনো বিশেষ পরীক্ষা করা হয়নি। যদিও সাধারণ মানুষের আ মধ্যে এইরকম একটা ধারণা ঢুকে গিয়েছে যে এই গবেষণা আসলে পরীক্ষামূলক গবেষণা। এটা কিন্তু আসলে পরীক্ষামূলক গবেষণা ছিল না। অর্থাৎ এই গবেষণা থেকে আমরা নিশ্চিত কোনো প্রমাণ পাওয়ার সুযোগই নাই। এ কথাটা তারা এখানে তাহলে বলে ফেললেন। তারপরে বললেন, "Instead, carbohydrate consumption was evaluated using data from atherosclerosis risk in communities ARIC study." তো বললেন যে পরিবর্তে অন্য একটি গবেষণার জন্যে সংগৃহীত যে তথ্য, সেই তথ্যকে পর্যালোচনা করে সেই তথ্য থেকে হিসাব-নিকাশ করে ওনারা ধরে নিয়েছেন যে রোগীরা কি পরিমাণ শর্করা খেয়েছে। which was not designed for this purpose. আর যেই গবেষণাটি ওই যে ARIC যে স্টাডিটি সেটিকে এই শর্করা কে কতটা খেয়েছে সেই বিষয়ে মানে পরিমাপ করার জন্যে করা হয়নি। অর্থাৎ ওনারা যেই হিসাব-নিকাশের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছেন সেই হিসাব-নিকাশটাও শুরুতেই গড়বড়ে বা দুর্বল। Of note, Seidelman and colleagues relied on semi-quantitative food frequency questionnaires that have been criticized for high error rates. তো ওনারা যেই কৌশল ব্যবহার করে তথ্য সংগ্রহ করেছেন, সেই কৌশলটা এই কৌশলে ভীষণ রকম ভুল থাকে বলে এটাকে অনেকেই সমালোচনা করেছেন। তারপরে লিখেছেন, "Data were collected twice per patient with a 6-year interval." এই গবেষণায় রোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে মাত্র ২ বার। ২৫ বছরে মাত্র ২ বার তথ্য সংগ্রহ করা হয়েছে ৬ বছর গ্যাপে। অর্থাৎ কোনো একজন অংশগ্রহণকারী যেদিন এই গবেষণায় ১ম অংশ নিয়েছেন তাকে একটা প্রশ্নপত্র দেয়া হয়েছে। সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তারপরে ৬ বছর আর তার সঙ্গে যোগাযোগ করা হয় নাই। ৬ বছর পরে গিয়ে তাকে আবার একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। এই দুটো প্রশ্নপত্রের যে জবাব তিনি দিয়েছেন তার উপরে ভিত্তি করেই ধরে নেয়া হয়েছে যে তারা আসলে কি করছেন বা কি করছেন না। এবং ধরে নেয়া হয়েছে যে এই প্রশ্নপত্রে তারা সঠিক তথ্য সঠিকভাবে মনে রেখে সঠিকভাবে পূরণ করেছেন। যেটা আসলে এরকম প্রশ্নের ক্ষেত্রে কখনো হয় না। আচ্ছা, তাহলে মানে তাদের গবেষণার ভিত্তি যে তথ্য, উপাত্ত সেটাই খুব দুর্বল। আচ্ছা, তারপরে তারা লিখেছেন, "Furthermore, the benefits of therapeutic carbohydrate restriction were not discussed in the article." তো এই যে আর্টিকেল সেখানে শর্করা কমিয়ে খেলে যে উপকার হয়, যার রেফারেন্স তারা ৪, ৫, ৬ ৩ টে রেফারেন্স এই কমেন্টের মধ্যে উল্লেখ করেছেন। সেইগুলো নিয়ে এই মূল গবেষণায় কোনো আলোচনা করা হয়নি। অর্থাৎ মূল গবেষণাটা যেন এই শর্করা খাওয়া কমালে যে উপকার হয় এই কথাটি সাধারণের সামনে উপস্থাপন করতেই আগ্রহী না। তার মানে এখানে একটু আ আ পার্স পার্সিয়ালিটি যে আমরা বলি সেটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটা পক্ষ ধরার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারপরে লিখেছেন তারা, "Strength of association is generally taken to be the most important criterion when considering causality in nutritional epidemiology." যে কথাটা আমি একটু আগে আপনাদের বোঝাবার চেষ্টা করছিলাম যে এই এই জাতীয় গবেষণায় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে অনুমানের শক্তি কত? যে হ্যাজার্ড রেশিও যেটাকে দাবি করা হয়। তো
এই গবেষণায় in this article the hazard ratio of the lowest carbohydrate intake quintile compared with the moderate carbohydrate intake was 1.2 which is very close to 50-50 odds. তার মানে এই গবেষণাতে যে ২ টা দল তৈরি করা হয়েছিল, একটা হচ্ছে যারা সীমিত শর্করা খাচ্ছে, আরেকটা যারা মাঝামাঝি পরিমাণে শর্করা খাচ্ছে। এদের সীমিত শর্করা কিন্তু আ সীমিত শর্করা খাদ্য অভ্যাসের যে সংজ্ঞা, এটা কিন্তু সেই সংজ্ঞা অনুযায়ী না। এই গবেষণায় যারা কম খাচ্ছিলেন তাদেরকে বলা হচ্ছিল যে এরা কম খাচ্ছে, যেখানে 37% কার্বোহাইড্রেট তারা খাচ্ছিলেন। আর লো কার্বোহাইড্রেট ডায়েট কিন্তু বলা হয় 30% এর নিচে যদি কার্বোহাইড্রেট হয়। সুতরাং উনাদের এই ডেফিনিশনটা আসলে স্ট্যান্ডার্ড ডেফিনিশন না। আচ্ছা, তো যারা সবচেয়ে কম শর্করা খেয়েছেন তাদের গবেষণায় এবং যারা মাঝামাঝি খেয়েছেন এদের মধ্যে এই মৃত্যু সংখ্যাজনিত যে হ্যাজার্ড রেশিও সেটা দেখা গিয়েছে ১.২। যেটাকে ওনারা বলছেন তার মানে হচ্ছে এটা 50-50 odds অর্থাৎ এটা হতেও পারে নাও হতে পারে। উনাদের এই অনুমানটা সত্য হতেও পারে নাও হতে পারে। তার মানে এটা অনুমান, এটার উপর নির্ভর করার কোনো উপায় নাই। এটা যদি বলা হতো যে শক্তিশালী অনুমান, এটা শক্তিশালী অনুমানও না। তারপরে তারা এখানে উল্লেখ করেছেন, "In a multivariable analysis, low carbohydrate diets in various forms have provided overwhelming benefits in treating obesity, um, diabetes and metabolic syndrome." মাল্টিভেরিয়েবল অ্যানালিসিসে লো কার্বোহাইড্রেট ডায়েট ব্যবহার করে দেখা গিয়েছে যে বিভিন্ন অসুখের ক্ষেত্রে এটি অবিশ্বাস্য উপকার দেখায়। যেমন ওবেসিটি, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম এগুলোর ক্ষেত্রে এটি উপকার দেখায়, যেগুলোর রেফারেন্স হচ্ছে ৪ থেকে ৬ এই ইসেতে। which predicts a reduction in all cause mortality. তো যদি মানুষের উপকার হয় তাহলে তো তার সর্বকারণে মৃত্যুর সংখ্যা কমবে যৌক্তিকভাবে। অথচ এই আর্টিকেলে দাবি করা হয়েছে যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। যেটা কিনা এই গবেষণাগুলোর সঙ্গে পুরো সাংঘর্ষিক। আচ্ছা, তারপরে তারা লিখেছেন, "Seidelman and colleagues did not indicate what other factors were presumed to override such a reduction or include any numerical calculation to show the relative contributions of different factors." তো মূল গবেষণার গবেষকরা ঠিক কী কারণে তারা এই যে অন্য গবেষণায় পাওয়া তথ্যের বিরোধিতা করছেন বা কী ধারণার উপর ভিত্তি করে তারা এই হিসাব-নিকাশ করেছেন এগুলো উল্লেখ করেননি। কোন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করে তারা সিদ্ধান্তে পৌঁছেছেন সেগুলো উল্লেখ করেননি। যেটা ওনাদের গবেষণার এই বিষয়টিকে আরো দুর্বল করে ফেলে। অর্থাৎ এই গবেষণাটির তথ্যের উপর এখন ভিত্তি করার বা নির্ভর করার কোনো কারণ আর নেই। তারপরে তারা লিখেছেন, "In summary" সংক্ষেপে বা সারসংক্ষেপ হিসেবে বলছেন তারা, "No low carbohydrate diet was tested in ERIC study." এই ERIC স্টাডিতে লো কার্বোহাইড্রেট ডায়েট নিয়ে কোনো পরীক্ষা করা হয়নি। As such, we believe that Seidelman and colleagues' study conclusions, if taken as the basis of recommendation, might be a risk in restricting patient choices, inhibiting future research, and impeding the achievement of public health. তো এই গবেষণাটিকে যদি আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, এদের যে উপসংহার সেটাকে গুরুত্ব দিয়ে যদি বিবেচনা করা হয়, তাহলে হয়তো রোগীদেরকে আমরা বিভ্রান্ত করব। রোগীদের সুস্থ হওয়ার কৌশল বা যে সুযোগ ছিল সেটাকে কমিয়ে ফেলব। ভবিষ্যতে এই বিষয়ে গবেষণাকে নিরুৎসাহিত করব এবং পাবলিক হেলথের যে প্রোগ্রেশন বা অগ্রগতি সেটাকে বাধাগ্রস্ত করব। তো এইরকম কথা বলে ফেললে তাহলে তো পরিষ্কার হয়ে যায় যে এই গবেষণার উপরে মোটেও আর নির্ভর করার উপায় নেই। ঠিক আছে? এবং এই তথ্যটা কিন্তু উনি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। তা আজকে ২০২৬ সাল। অথচ আমাদের প্রফেসর ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ কিন্তু এখনো এই অত্যন্ত দুর্বল, নির্ভর অযোগ্য, বাজে একটা গবেষণা তাকেই ব্যবহার করে সাধারণ মানুষকে বলে চলেছেন যে কেটোজেনিক ডায়েট খুব ক্ষতিকর। যেটা কি বলবো? অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, তারপরে আমি এখন পরবর্তী যে আম আ কি বলে? প্রমাণ আপনাদের দেখাবো বলেছিলাম, সেটি দেখাবো। এটি ডাক্তার আম যে শাহজাদা সেলিম, ঢাকা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তার একটি এবং তার এই ভিডিওটিতে ২ টো জিনিস আমি দেখাই। আসলে একটা গল্প দিয়ে তিনি শুরু করেন। গল্পটাও বাজে কথা। আর তারপরে একটা গবেষণার কথা উল্লেখ করেন, সেটাও একটা বাজে কথা। দুটোই আমি আপনাদেরকে একটু দেখাই। চল বাবা। একটি সংখ্যা। কারণ ১০% কম গেলে এটি কিন্তু এ স্পিডটাকে ডাবল করে রেখেছিলাম আমি দ্রুত শোনার জন্যে। এখন আবার নরমাল করে নিই।
তো মৃত্যুর ঝুঁকি বাড়াবে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু 50 থেকে 60% শর্করা থেকে ক্যালোরি আসতে হবে। এখন কিটো ডায়েট কেন জনপ্রিয় হয়েছিল আর বাংলাদেশে কেন ব্যবহার হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বলি। আগে আমি একটু ইন্টারেস্টিং গল্প বলে নেই। গল্প। জার্মানিতে এই নাৎসি বাহিনী হিটলারের নেতৃত্বে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তো সেখানে মৃত্যুর জন্য 3টি পন্থা বেছে নিত। এক গ্রুপকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে নির্যাতন করে মারা হতো, এক গ্রুপকে সরাসরি গুলি বা ফাঁসি করে মারা হতো, কিন্তু যাদেরকে তিলে তিলে মারা হবে তাদেরকে এই কিটো ডায়েট খাওয়ানো হতো। তো শুনেন গল্পটা। এই গল্পটা এক্কেবারে ডাহা মিথ্যে কথা। এটা আপনি যদি একটু নিজে রিসার্চ করেন তাহলে দেখবেন একদম ডাহা মিথ্যে কথা। এটা কোনো অস্তিত্ব নেই। কনসেনট্রেশন ক্যাম্পেই এই লোকগুলোকে যাদেরকে মারার জন্য নেয়া হতো তাদেরকে কনসেনট্রেশন ক্যাম্পেই রাখা হতো। কনসেনট্রেশন ক্যাম্পের বাইরে তো কাউকে বন্দী করে রাখা হয়নি, তাই না? তো কনসেনট্রেশন ক্যাম্পে রেখেই এদেরকে অত্যাচার করা হতো এবং সেখানে তাদেরকে কিটোজেনিক ডায়েট তো দূরে থাক, এর কাছাকাছিও কোনো ডায়েট দেয়া হতো না। তাদেরকে অত্যন্ত অস্বাস্থ্যকর কিছু খাবার দেয়া হতো। আপনারা চাইলে নিজেরাই এটা গবেষণা করে নেন। আমি এর আগে দেখিয়েছি। এখন আর অশউইৎজ এর যে ওয়েবসাইট সেখানে যেতে চাচ্ছি না। আপনারা গুগল করলে অশউইৎজ এর যে ওয়েবসাইট আছে, অশউইৎজ আম মিউজিয়ামের ওয়েবসাইটের মধ্যে দেখবেন নিউট্রিশন এর একটা অংশ আছে। সেখানে তারা পরিষ্কার বলে দিয়েছেন এদেরকে কি খাওয়ানো হতো। তো এই গল্পটা যে একদম ফালতু কথা, এটা আপনারা ওটা দেখলে বুঝবেন। তো কিন্তু তিনি আমাদেরকে এই গল্পটা দিয়ে স একটা ঐতিহাসিক সত্য আমাদের সামনে তুলে ধরার দাবি করলেন। যেটা একজন প্রফেসরকে মানায় না। এটি কিন্তু আমরা অনেকেই বেছে নিচ্ছি। আমি এই ঘটনার সাথে এটি তুলনা করছি এই কারণে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চিকিৎসা গবেষণা জার্নাল ল্যান্সেট, আরেকটি হলো নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, দুটাতেই প্রকাশিত তথ্য হলো এরকম, যাদের ১২ বছরের বেশি দিন যাবৎ কিটো ডায়েট খেয়েছেন এরকম ১০ লক্ষ মানুষকে নিয়ে তারা গবেষণা করে দেখেছেন যে এইরকম গবেষণা দুনিয়াতে নাই যে ১২ বছর ধরে কেউ কিটোজেনিক ডায়েট করছে এবং ১০ লক্ষ মানুষ এইরকম তাদেরকে ফলো করে এর ফলাফল দেখা হয়েছে। এরকম গবেষণা দুনিয়াতে নাই। আমি বহু খুঁজেছি, এটা কোথাও নাই। এআই কে জিজ্ঞেস করেছি। এআই বলেছে, এরকম কোনো গবেষণা দুনিয়াতে নাই।" এই কিটো ডায়েট কারো কারো ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ৩৪%, হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে প্রায় ৫৫%, মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ৩২%। তাহলে তো উনার এই যে উপস্থাপিত তথ্য, এটার উপর ভিত্তি করে বুঝতে পারি যে একটু আগে আমরা যে গবেষণাটি নিয়ে কথা বললাম, উনি আসলে সেই গবেষণাটিকেই আম ব্যবহার করতে চাইছিলেন। ল্যান্সেটে প্রকাশিত গবেষণা। কিন্তু বিপত্তি হচ্ছে যে সংখ্যাগুলোকে তিনি সব গুবলেট করে ফেলেছেন। শুধু গুবলেট করেছেন যে তা না, মানে ভুল করে মানুষ তো কমও বলতে পারত। তো মানে ১৫,০০০ লোক নিয়ে গবেষণা, সেটাকে হয়তো ভুল করে ১০,০০০ বলে ফেললাম। এটা হতে পারত। কিন্তু তা না করে উনি ১৫,০০০ কে ১০,০০,০০০ তুলে ফেলেছেন। তো মানে তিলকে তালও না, তিলকে একেবারে হিমালয় পর্বত বানিয়ে ফেলেছেন। বানিয়ে তারপরে দাবিটা করলেন। তো যারা চেক করবে না, সাধারণ ডাক্তার যারা, তারাও তো চেক করবে না। প্রফেসর বলেছে বিশ্বাস করবে। ফলে তারা কিন্তু কিটোজেনিক ডায়েট সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে উম এগিয়ে যাবে। এই যে এই চরম মারাত্মক কিছু তথ্য আমাদের সামনে আছে, এটির পরিপ্রেক্ষিতে কি আমি আর ভেবে নিতে পারি যে কারো জন্য কিটো ডায়েট ভালো হবে? তো বুঝতেই পারছেন যে এইরকম দাবিকে উনি যেহেতু সত্য বলে বিশ্বাস করেন, সেজন্য উনি মনে করেন কিটোজেনিক ডায়েটটা খারাপ। কিন্তু এই দাবিটা বিজ্ঞানসম্মত নয়। আর যেই গবেষণার উপর ভিত্তি করে ওনারা দাবিগুলো করছেন, সেই গবেষণাটা নির্ভরযোগ্য নয়। সুতরাং এই দাবিগুলি ওনারা এভাবে করতে পারেন না। আর ওই যে যেই গবেষণাটা দেখালাম, ওই গবেষণাটা এপিডেমিওলজিক্যাল স্টাডি বিধায় এটাকে সাধারণ মানুষের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করাই অনৈতিক। ঠিক আছে? কারণ এটা প্রমাণ না, এটা অনুমান। এটা একাডেমিকরা, প্রফেসররা যখন রিসার্চ করবেন তখন তারা এটাকে দেখতে পারেন। এই যে আমাদের আগে কেউ একজন অনুমান করেছিল, আমাদের অনুমানও তার সঙ্গে মেলে বা তার সঙ্গে মেলে না, এইরকম আলোচনা করার জন্য সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু সাধারণ মানুষের সামনে এটাকে উপস্থাপন করাটাই অনৈতিক হিসেবে ধরা হয়। কিন্তু আমাদের প্রফেসরদের সেই জ্ঞানও নাই। তো তাহলে এই যদি হয় অবস্থা, তখন আমরা যাবো কোথায়? তো দেশ টিভির এই যে রিপোর্টটা, এই রিপোর্টটার মধ্যে আমি মনে করি যে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই সম্পর্কে তো উল্টোপাল্টা কথা বলাই হয়েছে, এবং অসত্য কথা দাবি করা হয়েছে, যেটার জন্য উনি ফাইট করবেন, অসুবিধা নাই। কিন্তু কিটোজেনিক ডায়েট সম্পর্কে এখানে যে ভ্রান্ত ধারণাগুলোকে যেন সত্য, যেন সকলেই বিশ্বাস করে, সকলেই মানে, এইরকম সত্য হিসেবে যে তুলে ধরা হলো, এটা অত্যন্ত ক্ষতিকর হয়েছে। এটা সাধারণ চিকিৎসকদের যে ধারণা, সেটাকে আম আ কলুষিত করতে যেমন ভূমিকা রাখবে, সাধারণ মানুষের ধারণাকেও কলুষিত করবে। তো দেশ টিভির এই যে রিপোর্টটাকে আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি নিন্দা জানাচ্ছি এবং দেশ টিভিকে অনুরোধ করব যে এই বিষয়ে আপনারা যথাযথভাবে একজন যোগ্য লোক দিয়ে গবেষণা
করুন এবং সঠিক তথ্যটা মানুষের সামনে তুলে ধরুন। কিটোজেনিক ডায়েট সম্পর্কে ওই বিশেষজ্ঞ আপনি যাকে অনুসরণ করেন তারা যে কথা বলেছে সেটাই সঠিক, এইরকম ভুল করবেন না। কারণ বিশেষজ্ঞ ডিগ্রি অনেকেরই থাকে, কিন্তু সবাই যে আসলে অ্যাম বিষয়টা পুরো বোঝেন তা কিন্তু নয়। একটা উদাহরণ আপনাদের সামনেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত দুর্বল অ্যাম একেবারে আবর্জনা পর্যায়ের একটি গবেষণার উপর ভিত্তি করে একজন প্রফেসর এত বড় দাবি করে ফেলেছেন, যেই দাবিটা করার যৌক্তিক কোনোই কারণ নেই। মানে পাগলেও করবে না। কিন্তু উনি করে ফেলেছেন। তো আমাদের দেশের ডাক্তারদেরকে জুনিয়র ডাক্তার যারা আছেন, যারা এইরকম উনার উপস্থাপনা দেখে বিভ্রান্ত হয়ে কিটো ডায়েটকে ক্ষতিকর মনে করছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আ এই বিষয়গুলোকে একটু পর্যালোচনা করুন, আমার দাবিগুলোকে যাচাই করুন এবং কিটোজেনিক ডায়েট সম্পর্কে আ নিজে জানার চেষ্টা করুন। PubMed এ যে গবেষণাপত্রগুলো আছে সেগুলোকে একটু পড়ুন। তাহলে দেখতে পাবেন যে কিটোজেনিক ডায়েট সম্পর্কে আপনারা একটা মারাত্মক ভুলের মধ্যে আছেন। কিটোজেনিক ডায়েট সম্পর্কে যদি আপনি সঠিক তথ্যটা জানতে পারেন, তাহলে নিজে যেমন নিজের জীবনে কিটোজেনিক ডায়েট অনুসরণ করবেন, ঠিক আপনার রোগীদেরকে তো বটেই, আপনার আত্মীয়স্বজন সবাইকে বলবেন। আপনার বয়স্ক বাবা-মা ঘরে থাকলে বা অন্য আত্মীয়স্বজন সকলকে, শিশুদেরকেও বলবেন আপনারা সবাইকে কিটোজেনিক ডায়েট অনুসরণ করতে। কারণ কিটোজেনিক ডায়েট অনেকগুলো অসুখ থেকে আমাদেরকে সুরক্ষা দেয় বলেও গবেষণায় এখন প্রমাণিত। এবং অনেকগুলো অসুখ যেগুলো ওই মেটাবলিক অসুখ যেগুলোকে আমরা বলি, সেগুলো হয়ে গেলে কিটোজেনিক ডায়েট ব্যবহার করলে আমরা চমৎকারভাবে এই অসুখের যে প্রাদুর্ভাব যে অ্যা গুরুতরতা সেটাকে কমিয়ে আনতে পারি। আমরা ১০০ ভাগ সুস্থ না হলেও শরীরটাকে সুস্থের কাছাকাছি নিয়ে আসতে পারি কিটোজেনিক ডায়েট ব্যবহার করে। সুতরাং এই ডায়েটটিকে সম্পর্কে ডাক্তারদেরও গুরুত্ব দিয়ে শেখা উচিত সঠিক তথ্যটা, বৈজ্ঞানিক তথ্যটা এবং সাধারণ মানুষেরও এটা সম্পর্কে সঠিক তথ্যটা জানা খুব জরুরি। আশা করছি আপনারা সকলে আ এই বিষয়ে জানার চেষ্টা করবেন। যদি কারো তথ্যের প্রয়োজন হয়, আমার এই দাবিগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সহায়তা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।